আবার শুরু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো। কে কোথায় অবস্থান করছে? 11 জন আসলো। তো আজকে আমরা ওই গতদিনের ডি ব্রগলির ইকুয়েশন শিখছিলাম না? মনে আছে? তো ডি ব্রগলির ইকুয়েশনে তোমরা তো অনার্স ফার্স্ট ইয়ারই দেখছো বা ফিজিক্সে পড়ছো, ইন্টারমিডিয়েটে বা অনার্সে, যে ডি ব্রগলির ইকুয়েশন থেকে বোরের তত্ত্বটা তৈরি করা যায়। খুব সিম্পল পদ্ধতিতে আমি ইকুয়েশনটা কিভাবে তৈরি করা যায় আমি দেখাই দিই একটু। মাত্র 3-4টা লাইনে তৈরি করা যায়। এই যে ডি ব্রগলির ইকুয়েশন, ডি ব্রগলি থেকে বোরের তত্ত্ব, উপাদান ল্যামডা। ডি ব্রগলি ইকুয়েশন তো তোমরা জানো যে এটা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। আর একটা বিষয় জানো যে পরিধি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, এই পরিধি সমান টুয়াইস পাই আর। আর হলো ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ, আর বা কক্ষপথের ব্যাসার্ধ। আর দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি পরিধির সমান। এটা হলো স্বীকার করা হয়েছে। এটা তো স্বাভাবিক, তাই হবেই। তো এখানে n সমান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি পরিধির সমান, এটা স্বীকার করে নিয়ে টুয়াইস পাই আর ইকুয়াল টু n ল্যামডা, n এর মান হলো h বাই mv। তাহলে বোরের তত্ত্বটা হয় mv আর ইকুয়াল টু nh বাই টুয়াইস পাই। এটা তো বোরের তত্ত্ব। এটা বিষয়টা একটু বুঝি আমরা যে এটা কি বলতে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি n ল্যামডা, এই যে এটা হলো তরঙ্গ একটা পরিধি বরাবর। এই তরঙ্গ যদি পরস্পরের সাথে মুখের সাথে মুখ মিলে যায় তাহলে তরঙ্গটা স্থির তরঙ্গ হিসাবে এখানে অবস্থান করবে। আর যদি মুখের সাথে মুখ না মিলে তাহলে এটা তরঙ্গ থাকবে না, এটা ওই ইলেকট্রন ওই জায়গায় অবস্থান করতে পারবে না। যেমন এখানে তরঙ্গের মুখের সাথে মুখ মিলে নেই, এই যে এখানে, তাহলে এটা এটা তরঙ্গ হিসাবে থাকবে না। এই 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 কথাটাই এই বোর্ডের শিক্ষার্থী বলা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি পরিধির সমান। এই যে এইটা একটা তরঙ্গ, এইটা দুইটা তরঙ্গ আছে, এখানে 3টা তরঙ্গ আছে, 3টা উপরের দিকে আছে, এখানে 4টা তরঙ্গ আছে, এখানে 5টা তরঙ্গ আছে, এখানে 6টা তরঙ্গ আছে, এখানে 7টা তরঙ্গ আছে। তো বলা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি পরিধির সমান। তো এই জিনিসটাই আমরা ওই একটা স্তরে দেখলাম, বিভিন্ন স্তরে। তো এটাকে যদি একসাথে পরমাণুর ভিতরে বিভিন্ন স্তরগুলো দেখানো হয় তাহলে এইভাবে দেখানো যেতে পারে। হ্যাঁ, এই কথাটাই এখানে বলছে, এখানে যেটা স্বীকার করা হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি পরিধির সমান। এই স্বীকারের উপরে ভিত্তি করে তোমাদের এই বোরের তত্ত্বটা তৈরি করেছে। বোরের তত্ত্ব হলো mvr ইকুয়াল টু nh বাই টুয়াইস বাই। এটা পরীক্ষায় আসে এবং এটার উপরে অঙ্ক থাকে। হ্যাঁ, তা তোমরা এটা তুলে নাও, ডি ব্রগলি তত্ত্ব থেকে বোরের তত্ত্ব উপপাদন। এখানে একটু ভাষা লিখতে হবে যে এম ভরের ইলেকট্রনের ভি বেগে গতিশীল থাকলে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ল্যামডা ইকুয়াল টু ডি ব্রগলি তত্ত্ব অনুযায়ী ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। আর কক্ষপথের ব্যাসার্ধ আর হলে পরিধি সমান হলো টুয়াইস পাই আর।
তরঙ্গ দৈর্ঘ্য সমষ্টি n ল্যামডা স্থির তরঙ্গের জন্য, এবং এই শিকারটা ধরে নিয়ে তারপরে তোমরা এই তত্ত্বটা তৈরি করবে। তো এটা আশা করি তোমাদের সব বইয়ে দেয়া আছে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছো, আবার ইন্টারমিডিয়েট ফিজিক্সে পড়ছো, আবার ফিজিক্সে পড়ছো। এটা অনেকবার পড়া হচ্ছে এবং এইবার পড়া হচ্ছে এবং ফোর্থ ইয়ারও পড়া হবে। তো এখানে তোমাদের এটা ডি ব্রগলির উপরে অঙ্ক থাকে। মনে করো যে একটা এত কেজি ভরের প্রোটন এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তা জাস্ট মানে খুব সহজ হিসাব। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এম ইলেকট্রনের ভর এখানে দেওয়া আছে, প্রোটনের ভর এমভি দেওয়া আছে। এটা হলো তোমার জুল সেকেন্ড হবে একক। হ্যাঁ, এটা হবে জুল সেকেন্ড। তো জুল সেকেন্ড এককে আমরা অঙ্কটা করব। জুলটা বড় হতে হবে, এখানে জুল সেকেন্ড বসাতে হবে। তো এইভাবে এত মিটার হবে তোমার উত্তর। তো এই হলো তোমাদের ডি ব্রগলি তত্ত্বের ব্যবহার এবং অঙ্ক এবং তার প্রয়োগ, এবং ডি ব্রগলি তত্ত্ব আসলে বোরের তত্ত্ব খুব সহজভাবে প্রমাণ করা গেছে। এটা নিয়ে তোমাদের এরপরে আমরা শিখবো হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হ্যাঁ, তো হাইজেনবার্গের অনিশ্চিত নীতি হলো, তোমরা জানো যে আমাদের যে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয়, এটা আমরা অনেক হিসাব নিকাশ করে সবকিছু কিন্তু আগের থেকে বের করে রাখছি। তা এইসব বড় বড় বিষয়ের কোন সময়ে চাঁদ কোথায় থাকবে, কোন সময়ে পৃথিবী কোথায় থাকবে, কোন সময়ে সূর্য কোথায় থাকবে, এগুলি সব হিসাব নিকাশ আমরা খুব সহজেই অবস্থান এবং ভরবেগ এবং বেগ খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারি, এবং সেটা দিয়ে ভবিষ্যৎবাণী করে আমরা অনেক কিছু দৈনন্দিন জীবনে করে থাকি। যেমন একটা গাড়ি চলতেছে, এই গাড়িটা কত বেগে যাচ্ছে এবং এতটার সময় কোথায় থাকবে, আমরা এটা আগের থেকে আন্দাজ করতে পারি। যদি কেউ ঢাকার দিকে রওনা দেয় সকাল 9টায়, তো 11টার সময় সে কোথায় আছে আমরা বলে দিতে পারবো যে 11টার সময় সম্ভবত সেই যমুনা ব্রিজের আশেপাশে আছে। তো এরকম আমাদের আগের থেকে আন্দাজ করে আমরা বলে দিতে পারি, এখন থেকে আমাদের এইসব জ্ঞান তৈরি হয়েছে। কিন্তু ইলেকট্রনের জগতে বা প্রোটনের জগতে বা ছোট ছোট কণার ক্ষেত্রে যখন এই তত্ত্বটা প্রয়োগ করতে যাওয়া হয়, এই ধারণাটা, তখন একটা সমস্যা তৈরি হয় যে এই সকল ক্ষেত্রে আমরা এই ছোট ছোট কণার এই বিশেষ করে যাদের তরঙ্গ আকার আছে তাদের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি না। তো এই এই সকল ক্ষেত্রে বিজ্ঞানী হাইজেনবার্গ, একজন জার্মান ফিজিসিস্ট, উনি একটা তত্ত্ব দিলেন। এই যে উনি বললেন যে কোনো কিছুর ছোট ছোট কণার ক্ষেত্রে এই যে যন্ত্র দিয়ে আমরা কণাটাকে ধরবো বা মাপবো বা হিসাব করব, সেই যন্ত্রের প্রভাবে ওটা প্রভাবিত হবে মাপনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যে সূত্রটা তিনি বললেন সেটা হলো কোনো কণার অবস্থান ও ভরবেগ নিখুঁতভাবে যুগপৎ পরিমাপ করা অসম্ভব, অথবা কোনো কণার অবস্থান ভরবেগ উভয়ই হ্যাঁ, যুগপৎ মানে একসাথে নিখুঁতভাবে বা নিশ্চয়তার সাথে পরিমাপ করা অসম্ভব। এই যে এখানে কিছু কথা আছে, পরিমাপ করা, নিশ্চয়তার সাথে, নিখুঁতভাবে, যুগপৎ, মানে সাইমালটেনিয়াস। এইসব শব্দগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, অবস্থান আর ভরবেগ এই দুটো বিষয় তো বলা হচ্ছে, দুইটা বিষয় হলো, এদেরকে বলা হয় কনজুগেট রাশি। কনজুগেট রাশি কারা? যাদের গুণফলে এই কি এর নাম প্ল্যাঙ্কের ধ্রুবক পাওয়া যায় তাদেরকে কনজুগেট রাশি বলে। তো অবস্থান ও ভরবেগে গুণফলে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক পাবো। হ্যাঁ, এই জন্য এটাকে কনজুগেট রাশি বলা হচ্ছে, বলা হবে। থেকে এই কনজুগেট বা অনুবন্ধী রাশিগুলোর গুণফল বা অনুবন্ধী রাশিকে নির্ণয় করা যায় না, অসম্ভব। তো এইটা সমীকরণ হলো ডেল্টা পি এই গুণন ডেল্টা এ এক্স ইকুয়াল টু আর গ্রেটার দেন এইচ বাই 4 পাই। হ্যাঁ, ডেল্টা পি হলো ভরবেগের অনিশ্চয়তা, আর ডেল্টা এক্স হলো অবস্থানের অনিশ্চয়তা। তো অনিশ্চয়তা বলতে তোমরা কি বুঝো? আমি ওই অনেক সময় দেখবে যে কোনো কোনো জায়গায় এরকম লেখা থাকে 5.8
898, হ্যাঁ, আর এর সাথে হয়তো দেওয়া আছে প্লাস মাইনাস 0.07। এর মানে কি বলো তো? 5.98 প্লাস মাইনাস 0.07, এর এর এ- এর অর্থ কি বলো? ছাত্ররা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এর অর্থ কি? এই প্লাস মাইনাস 0.07 এর অর্থ কি? 5.98 এর চাইতে বেশিও হতে পারে আবার কমও হতে পারে মানটা। তাহলে প্লাস মাইনাস 0.07, তাহলে এটা যোগ করলে কত হয়? 6.05 থেকে 5.91, এরকম যোগ দাঁড়ায়। করলে 0.6 হ্যাঁ, এরকম দাঁড়ায় না? যোগ করলে হ্যাঁ, 6.05 থেকে 5.91, তাহলে 5.91 থেকে 6.05, এর অর্থ হলো 5 মিনিমাম মান হলো 5.91, আর এটা থেকে হবে 6.05। তাহলে এই যে 91 থেকে 05, এই এর মাঝে এই এই মানটা থাকবে। এইটা মানে তাহলে এখানে অনিশ্চয়তা কতখানি? অনিশ্চয়তা হলো যে প্লাস মাইনাস 0.01, 07। তো এই মানটার অনিশ্চয়তা হলো প্লাস মাইনাস 0.07। তাহলে অনিশ্চয়তা কত বলবো? অনিশ্চয়তা বা আনসার্টেনিটি, 0.7। হ্যাঁ 07। এইটাই এইটাই হলো অনিশ্চয়তা। তো ভরবেগের অনিশ্চয়তা আমাদের এরকম একটা পরিমাণ থাকবে, অবস্থানের অনিশ্চয়তা একটা পরিমাণ থাকবে। মনে করো যে কে বলল যে গাড়িটা যমুনা ব্রিজের কাছাকাছি আছে 2 ঘন্টা পরে, তার মানে যমুনা ব্রিজের কাছাকাছি বলতে যমুনা ব্রিজের বাম দিকেও থাকতে পারে, পশ্চিম দিকেও থাকতে পারে, আবার পূর্ব দিকেও থাকতে পারে, অথবা যমুনা ব্রিজের উপরেও থাকতে পারে। এখন কোথায় আছে কাছাকাছি বলতে খুব মানে ফিউ, ফিউ বুঝো তো? ফিউ মানে কিছু, 1 2 3, হ্যাঁ, এই ফিউ কিলোমিটারের মধ্যে থাকবে। তো এই ফিউ গুলোই আমাদের হলো সেই আর কি এর নাম অনিশ্চয়তা, আনসার্টেনিটি। এই আনসার্টেনিটি দিয়ে আমাদের হিসাব নিকাশ করতে হয়। তো অনিশ্চয়তাকে আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে দেখাইছে। কেউ এইচ এইচ দিয়ে দেখাইছে, কেউ h/2 পাই দিয়ে দেখাইছে, কেউ h/4 পাই ব্যবহার করেছে। এটা একটু মাথায় রাখবে, এইচও হতে পারে, h/2 হতে পারে, h/4 পাই হতে পারে। তুমি যে কোনোটা দিয়ে অঙ্ক করতে পারো, তোমাকে কেউ ভুল ধরবে না। এইচ দিয়ে অঙ্ক করতে পারো, h/2 পাই দিয়ে অঙ্ক করতে পারো, h/4 পাই দিয়ে অঙ্ক করতে পারো। তাহলে যে কোনো দিকে এই যে এটা মান হলো একজনের বইয়ে এটা h/4 পাই দেওয়া আছে, আরেকজনের বই দেখবে এটা h দেওয়া আছে, কারো কারো বই দেখবে এটা h/2 পাই দেওয়া আছে। এর কোনো ব্যাখ্যা নাই, হ্যাঁ, ব্যাখ্যা তারা দেয়নি, হ্যাঁ, সরাসরি ধরে নিছে যে এত এর সমান। যাই হোক, বৈজ্ঞানিক পরীক্ষণীয় বস্তু ও পরিমাপন যন্ত্রের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া ঘটে। এই ক্রিয়ার ফলে বস্তুর ধর্মের পরিবর্তনকে চিরায়ত বিজ্ঞানে অগ্রাহ্য করা হয়েছে। আমাদের সাধারণ হিসাব নিকাশে আমরা এটা অগ্রাহ্য করি, কিন্তু কোয়ান্টাম জগতে এটা অগ্রাহ্য করা যাচ্ছে না। এবং এটা যাচ্ছে না এই ধারণার ভিত্তি করে কিন্তু বর্তমানে আমরা এই ধারণার ভিতরে অবস্থান করছি, এবং আমাদের যে জিপিএস সিস্টেম বলো বা সূক্ষ্ম হিসাব নিকাশ বলো, মোবাইলের যে আমরা অ্যান্ড্রয়েড সেট বলো, মোবাইল বলো, কানেকশন বলো, এই ইন্টারনেট কানেকশন বা মোবাইল কানেকশন, এগুলি সবকিছু কানেকশন কিন্তু এই অনিশ্চয়তা নীতিকে বিবেচনা করে সবকিছু তৈরি করতে হয়। তাহলে তোমাকে যে কোনো একটা গবেষণা কাজ বা যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে তোমাকে অনিশ্চয়তা নীতি মাথায় রেখে কাজ করতে হবে, বিশেষ করে ইলেকট্রনিক্স জগতে। তাহলে এই উচ্চ বিশ্লেষণী ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্র এখন তো অ্যাভেলেবল, অনেক যন্ত্র তৈরি হয়েছে। আমরা এগুলি এইসব একটা কাল্পনিক পরীক্ষা করবে বিজ্ঞানীরা, হ্যাঁ করছে। তো এই গামা রশ্মি ব্যবহার করে আন্তঃক্রিয়া ফলে কি হবে? গামা রশ্মি যদি ছোট রশ্মি ব্যবহার করি,
তাহলে অবস্থান অনিশ্চিত হয়ে যাবে বেশি, হ্যাঁ, লো ইয়া পাওয়া যাবে। আর যদি বড় রশ্মি ব্যবহার করি তাহলে আমরা অনিশ্চয়তা মানে কম হবে, মানে হাই ডেল্টা এক্স পাবো, কিন্তু এখানে ভরবেগটা অনিশ্চয়তা বেশি হয়ে যাবে। তো এই 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 সকল চিন্তা বিবেচনা করে, যেমন খোঁচা দিয়ে যদি আমরা মাছ ধরি, তা মাছ ধরার নিশ্চয়তা খুব কম, আর জাল দিয়ে মাছ ধরলে মাছ ধরার নিশ্চয়তা বেশি। জালটা অনেক বড় জায়গা ধরে থাকে, কিন্তু মাছ ধরা নিশ্চিত হয়ে গেল জাল দিয়ে মাছ ধরা, কিন্তু মাছটা কোন জায়গায় ছিল এটা কিন্তু বলা মুশকিল। জালের ভিতরে যে কোনো জায়গায় বিশাল একটা জায়গা জুড়ে ছিল, আর খোঁচা দিয়ে মাছ ধরলে মাছটা নিশ্চিত হয়ে আমাদেরকে খোঁচা মারতে হবে। হ্যাঁ, এটা মাছটা ধরাটা আমাদের জন্য অনিশ্চিত হয়ে যায়, এরকম আর কি বিষয়গুলো। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো মাথায় রেখে দৈনন্দিন জীবনে আমরা অনেক কর্মকাণ্ড করে থাকি। তা আমাদের এই দুটা জিনিস সবসময় মনে রাখতে হবে। অনুবন্ধী যে রাশিগুলো আছে এদের গুণফল এইচ এর চাইতে বড়, এবং বিজ্ঞানীরা তাদের সূক্ষ্ম গবেষণায় হিসাব নিকাশ করার জন্য এটাকে আরো কমায় নিয়ে আসছে, h/4 করেছে। কিন্তু প্রথমে যখন এইটা সূত্রটা তৈরি হয় তখন কিন্তু এটা এইচ না, 2h ছিল। সূত্র তৈরির সময় এই জায়গাটা 2 ছিল। হ্যাঁ, তো এই 2টা এখন বাদ দেওয়া হয়েছে। তা হাইজেনবার্গ, স্যার, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, কখনো কখনো ওই এইচ এর মাথার উপরে একটা কাটা চিহ্ন, মানে এইচ এর হাতটা কাটা চিহ্নের মতো একটা টান দেওয়া থাকে, ওটা কেন থাকে? ওইটা মানে h/2 পাই। মানে শুধু এইচ না থেকে এইচ এর উপরে? হ্যাঁ, h/2 পাই, এইচ কাট বলা হয়। হ্যাঁ, এইচ কাট মানে হলো h/2 পাই। হ্যাঁ। এই যে এখানে উম, এটাকে এইচ কাট হিসাবে লিখতে পারি। এইচ কাট বলে, কেউ এইচ বার বলে। হ্যাঁ, যে ওটা আমি এখানে কম্পিউটারে লিখতে পারছি না, তো আমি লিখে দেখাই। এইচ কাট, এই যে এরকম লেখা থাকে, দেখা যাচ্ছে লাল কালি দিয়ে লেখা। হুম, তো এরকম এই এইচ কাট বলে। এইচ কাট মানে h/2 পাই, এটা মাথায় রাখবে। এইচ কাট মানে হলো h/2 পাই। এইচ কাট মানে হলো h/2 পাই। জি স্যার, দেখেছি। হুম, তো এটা যাই হোক, আবার হাফ এইচ কাট লেখে, তার মানে h/4 পাই হয়ে যাবে। তা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমাদের এটাকে প্রতিষ্ঠা করতে, প্রতিপাদন করতে বলতে পারে। প্রতিপাদনের জন্য একটা বইয়ে হিসাব দেওয়া আছে এইভাবে। দুইটা তরঙ্গ চিন্তা করছে, এই তরঙ্গ দুইটার কে তারা যোগ করছে, উপস্থাপন করছে। উপস্থাপন আমি গত দিনে ক্লাসে বলছিলাম যে তরঙ্গকে উপস্থাপন করা যায়, যোগ করা যায়। যোগ করে লব্ধি লব্ধি তরঙ্গ বের করে নিয়ে তারা নোডের হিসাব করে ডেল্টা এক্স বের করেছে। ডেল্টা এক্সটা বের করে ডেল্টা এক্স এর হিসাব রেখেছে, আর ডেল্টা পিটাও ওইভাবে বের করছে। স্যার, এই প্রতিবেদনের শুরু থেকে আরেকটু দেখাবেন। আহ, হ্যাঁ, এই যে এখান থেকে ডি ব্রগলি সম্পর্ক থেকে এই চিত্র দুটা দরকার নাই। হ্যাঁ, তোমার এইখান থেকে শুরু হবে। ধরি ধরি ধরি। একমাত্রিক, হ্যাঁ, ভ্রমণরত দুইটি তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক। এটা আমি ইয়াতে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ওকে স্যার। এই সম্পূর্ণ নোটটাই গুগল ক্লাসরুমে পাবে। গতদিনে এগুলো পাও নাই? গতদিনের ক্লাস তো আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছিলাম তো। জি স্যার, পাইছি। জি স্যার, হ্যাঁ, পাইছি। যারা গুগল ক্লাসরুমে ঢুকো নাই তারা ঢুকে যায়। ওখান থেকে মাত্র 5 জনের আমি অ্যান্সার পেয়েছি, বাকি অ্যান্সার পাইনি। যাই হোক, এটা ডেরিভেশন একটা বইয়ে দেওয়া আছে, সব বই নাই। তো এইভাবে আমরা ডেল্টা পি ডেল্টা এক্স ইকুয়াল টু h/4 পাই, এই ইকুয়েশনটা তৈরি করা গেল। আর একটা চিন্তন পরীক্ষণ, মানে থট কাল্পনিক পরীক্ষা করছে বিজ্ঞানী হাইজেনবার্গ এবং বোর দুইজন মিলে। এই পরীক্ষণটা এই একটা একটা ইলেকট্রনকে গামা একটা আলো দিয়ে ধাক্কা মারা হলো। আলো থেকে যে এখান থেকে যে আলোটা প্রতিফলিত হবে, প্রতিফলিত হলেই আমরা সেই জিনিস জিনিস দেখতে পাই।
তাই প্রতিফলিত হলে সেটা দেখার জন্য আমাদের এই লেন্সের মধ্যে দিয়ে আলোটা আসতে গেলে আমাদেরকে এই টুয়াইস আলফা কোণের মধ্যে দিয়ে আলোটাকে আসতে হবে। এর এর বাইরে দিয়ে যদি আলো যায় এদিকে গেলে আমরা সেটাকে দেখতে পাবো না। তো এই দৃষ্টিগোচর হওয়ার এই শর্ত দিয়ে আমরা এই হিসাব নিকাশ করে এটা একটা পরীক্ষা, এবং পরীক্ষায় আসে। এটা হলো তোমার সূত্র, ওই যে কম্পটনের সূত্র, যে ভরবেগের যে পরিবর্তনটা হলো সেটার এই 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 তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটা হলো এটা। এবং এটা যেহেতু আলফা প্লাস আলফা মাইনাস আলফা দুইটা কোণে আছে, তাহলে দুইটা কোণের জন্য আমরা দুই রকম এই তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন পাবো। এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন থেকে আমাদের ভরবেগের পরিবর্তন চলে আসবে। ডেল্টা পি একটা সীমা আছে, প্রথম এই বাম দিক সীমা থেকে ডান দিক সীমা, সরি ডান, এটা হলো ডান সীমা থেকে এটা বাম সীমা, এই সীমার মধ্যে তোমার ডেল্টা পি এর হিসাব, এবং ডেল্টা পি ইকুয়াল টু 2 এইচ নিউ বাই সি সাইন আলফা। এটা হলো তোমার ভরবেগের অনিশ্চয়তা আমরা পাচ্ছি। কোথায় অনিশ্চয়তা পাচ্ছি? এই যে এইটুকু জায়গার মধ্যে, এখান থেকে যে ইলেকট্রনটা যে যাবে, আলোটা যে যাবে, প্রতিফলিত আলো, এই আলোটা দেখতে পেলে আমরা ইলেকট্রনের অবস্থান জানতে পারবো। আর আলোটা দেখতে না পেলে ইলেকট্রনের অবস্থান জানতে পারছি না। তা আলোটাকে এর মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে আমরা দেখতে পাবো। যেহেতু এই লেন্সটা আমার এখানে, এটা মাইক্রোস্কোপ, তাহলে মাইক্রোস্কোপের বাইরে দিয়ে যদি আলোটা চলে যায় তাহলে আমি দেখতে পাবো না। তো এই দেখার জন্য ভরবেগের যে পরিবর্তনটা হবে, এই আলোর যে ভরবেগের পরিবর্তন হবে সেটা ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হবে। তো ইলেকট্রনের ভরবেগ পরিবর্তন আর আলোর ভরবেগ পরিবর্তন দুইটা সমানই হবে ভরবেগের অনিশ্চয়তা নীতি অনুসারে, ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে। তা এই ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী একজন যে পরিমাণ ভরবেগ হারায়, অপরজন সেই পরিমাণ ভরবেগ অর্জন করে। ভরবেগ কখনো হারায় যায় না। তার অনুবীক্ষণ যন্ত্রের জন্য সঠিকভাবে শনাক্তকরণের জন্য রেলের সমীকরণ আছে। এই সমীকরণটা সবাই ধরে নিছে এইভাবে। কেউ কেউ আবার এটাকে নিচে 2 দিয়ে গুণ করে ধরে নিছে, যাতে ওই যে সমীকরণে 2 না আসে। যাই হোক, এটা দুই রকম আছে, কোনো কোনো জায়গায় এটা এখানে 2 দেওয়া আছে। তাই এই দুটো ডেল্টা এক্স এবং ডেল্টা পি গুণ করলে আমরা কি পাচ্ছি? 2s। একটু আগেই বলছিলাম যে এখানে 2 আসে প্রথম হিসাবে। এই সাধারণত এটাকে এইচ বলে গণ্য করা হয়, এবং এটা এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এইভাবে সূত্রটা তৈরি করা যায়, মানে থট এক্সপেরিমেন্ট দিয়ে। তাহলে দুই ভাবে আমরা সূত্র প্রতিপাদন, একটা তত্ত্বীয় ভাবে সূত্র প্রতিপাদন, আরটা হলো প্র্যাকটিক্যাল, এই কাল্পনিক পরীক্ষা দিয়ে সূত্র প্রতিপাদন। তো এই সূত্রটা আবার এইভাবেও আমরা আরেকটা পদ্ধতিতে পরীক্ষা এইভাবে হিসাব নিকাশ করতে পারি। এখানে আমরা ব্যতিচার কি অপবর্তন দেখতে পারি, অপবর্তন দেখেও আমরা এই হিসাব নিকাশ গুলো করতে পারি। তো একটু আগে বলছিলাম যে এখানে 2 আছে, এই অন্য একটা হিসাবে, এটা কিন্তু আরেকটা হিসাব, এটা বিকল্প। এটাকে আবার তুমি ওইটার মতো ওইটার সাথে ধরে নিও না, এটা বিকল্প হিসেবে। বিকল্প আমি 2টা 3টা দিয়ে রাখছি, তোমাদের যে কোনোটা নিতে পারো। তো বিকল্প ভাবে আমরা এই সমীকরণটা তৈরি করতে পারি। এখানে ডেল্টা পি এর ভরবেগের হিসাব নিকাশ করে দুইটা গুণ, এই যে সমীকরণ বেরোলো, দুইটা গুণ করলে এইচ পাওয়া যাচ্ছে। তা আমি একটু আগে বলছিলাম যে এই ডেল্টা এক্স এর যে হিসাব, এখানে অনেকে 2 ধরে নিয়ে এই হিসাবটা করে, আবার তখন সরাসরি এইচ পাওয়া যায়। যে কোনোটা তোমরা ইউজ করতে পারো। আরেকটা বিকল্প আছে, সেটা হলো আমি ভরবেগের সরাসরি হিসাব করে বের করছে, এটা আরেকটা বিকল্প। অনেক ভাবেই এই হিসাবটা অনেকেই করেছে। এই 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 সমীকরণ এখানে ফোটনের ভরবেগের অনিশ্চয়তা বের করছে, ভরবেগের অবিনাশিত অনুযায়ী ফোটনের ভরবেগের যেটা হারালো সেটাকে ইলেকট্রন পাইলো। সুতরাং ইলেকট্রনের ভরবেগের পরিমাণ এটা বের করলো। ইলেকট্রনের যে ফোটনের যে আলো তরঙ্গ দৈর্ঘ্য, সেটা ইলেকট্রনের ক্ষেত্রে সেটা প্রয়োগ করলো, করে মাইক্রোস্কোপের অবস্থান অনিশ্চয়তার রেলের সমীকরণ ব্যবহার করলো। এই দুটো ব্যবহার করে আমরা সরাসরি 2s পাচ্ছি। আবার আরেকটা এইভাবে আছে, এখানে আরেকটা, এটা হলো এই অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার ব্যবহার করে করেছে, এটাও একটা বিকল্প। অনেক বিকল্প হিসাব আমাদের হাতে আছে, আমরা যে কোনোটা ইউজ করলেই সমীকরণ পেয়ে যাব।
তো এই অনিশ্চয়তার নীতি গাণিতিক সম্পর্কটি অর্থ হচ্ছে যে দুইটি ভুলের গুণফল কখনো এইচ এর সমান হতে পারে না। এই ব্যাখ্যাগুলো তোমাদের একটু জানতে হবে, কারণ যে এগুলি আমাদের বেশি কাজে লাগে। দুইটি ভুলের গুণফল মানে দুটা ত্রুটির গুণফল এইচ এর সমান হতে পারে না, এইচ এর থেকে বড় হবে। হ্যাঁ, একটা আদর্শ পরীক্ষণ ব্যবস্থার ক্ষেত্রে এই গুণফল এইচ এর সমান হতে পারে, তবে কোনো বাস্তব পরীক্ষণের ক্ষেত্রে এই পরিমাণ অনেক গুণ বেশি হবে। তো অনিশ্চয়তার নীতি থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ মুহূর্তে একটা নির্দিষ্ট গতিবেগে একটা নির্দিষ্ট স্থানে ইলেকট্রন আছে এমন কথা বলা অসম্ভব না। হ্যাঁ, আমরা একটা সম্ভাবনা বলতে পারি যে ওই জায়গায় থাকতে পারে। একটু আগে যেমন বলছিলাম গাড়ি একটা 9টার সময় গাড়ি বগুড়া থেকে রওনা দিল, 11টার সময় সেটা কোথায় আছে আমরা ওই সম্ভাবনা বলবো যে অমুক জায়গায় থাকতে পারে। হ্যাঁ, যমুনা ব্রিজের আশেপাশে। কিন্তু আমরা এখন নির্দিষ্ট হয়ে বলতে পারবো না যমুনা ব্রিজের 15 নম্বর পিলারের উপরে আছে, তা বলা মুশকিল। একটি নির্দিষ্ট সময়ে যদি ইলেকট্রনের অবস্থান জানা থাকে তবে তা আমরা শুধুমাত্র উহার ভরবেগের সম্ভাব্য মানের কথা বলতে পারি। অপরপক্ষে ভরবেগের মান সঠিকভাবে জানা থাকলে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য আমরা জানতে পারি না, অবস্থানটা অজানা হয়ে যায়। তো এইভাবে দুইটা রাশি এই আমাদের সবসময় একটু কনফিউশনের মধ্যে রাখে। এই কনফিউশনটাকে বোঝার জন্যই আমাদের এই সূত্র। তো এখান থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পাইলাম যে ধারার তরঙ্গরূপ আচরণ আছে আর আমাদের পর্যবেক্ষণের সম্ভাবনা বৈশিষ্ট্য আছে, আমরা কখনো নিশ্চিত না, বিশেষ করে কণার জগতে। হ্যাঁ, তা এই সূত্রটা এই যে তোমার যে ডি ব্রগলির সূত্র, এটা আমরা এক্স অক্ষে দেখছি একটু আগে, এটা ওয়াই অক্ষ কিন্তু এইভাবে লেখা যায়। হ্যাঁ, ডেল্টা ওয়াই ইকুয়াল ডেল্টা পি ওয়াই, আবার জেড অক্ষে লেখা যায়। আবার পোলার পোলার কোঅর্ডিনেটেও আমরা এইভাবে লিখতে পারি, আর দিয়ে, আর হলো ব্যাসার্ধ, আর পি আর হলো ওই পোলার কোঅর্ডিনেটে অক্ষ বরাবর তোমাদের ভরবেগের পরিবর্তন। তা সব সময় আমি বলতে চাচ্ছি যে এইচ দিয়েও দেখানো যায়, টু এইচ কার্ড দিয়ে দেখানো যায়, বা এইচ বাই টোয়াইস পাই দিয়ে দেখানো যায়, আবার এইচ বাই 4 পাই দিয়ে বা হাফ এইচ কার্ড দিয়ে দেখানো যায়। তো এটা একটু তোমরা মাথায় রাখবে। আর টাইম এনার্জি আনসার্টেনিটি, এটা সময় এবং শক্তির একটা আনসার্টেনিটির সমীকরণ এখান থেকে তৈরি করা যায়। এটার জন্য আমাদের এটা অল ডিরেকশনে, সকল সকল দিকে, এটা এক্স ওয়াই জেড অক্ষে বা পোলার কোঅর্ডিনেশন ছিল। আর সময় দিয়ে যখন আমরা দেখো সময় এবং শক্তি, তখন যে কোনো দিকে এই সমীকরণটা প্রয়োগ করা যায়। তাই সকল অনুবন্ধী চলক সমূহের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তো একটু আগেই বলতেছিলাম। হ্যাঁ, তা এই হচ্ছে তোমার আনসার্টেনিটি প্রিন্সিপালের আমাদের আলোচনা। তাহলে আমি চারটা তোমার ডেরিভেশন পদ্ধতি শেখাইলাম, একটা উপপাদন শেখাইলাম, চারটা কাল্পনিক পরীক্ষা করে কিভাবে আমরা হিসাব নিকাশ করতে পারি সেটা শিখাইলাম, এবং এটা বিভিন্ন অক্ষে যে এই সমীকরণটা লেখা যায় সেটা আমরা দেখলাম। এবং অক্ষ অক্ষ স্বাধীন মানে অক্ষর উপর নির্ভর নয়, সেইভাবেও আমরা দেখতে পেলাম যে সমীকরণটাকে শক্তির সাহায্য প্রকাশ করা যেতে পারে। এটা আমাদের বাস্তব জীবনে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন হবে সেটা টাইমটা আমি অনিশ্চিত। তা মৃত্যু হচ্ছে শক্তি, টাইম হচ্ছে আমাদের আয়ুষ্কাল। তো সেরকম আর কি বিষয়গুলো, যে কিছু কিছু বিষয় আমরা নিশ্চিত আর কিছু কিছু বিষয় তার সাথে সম্পর্কযুক্ত আরেকটা বিষয় অনিশ্চিত। তো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। হ্যাঁ, তা আমরা এর উপরে কিছু অঙ্ক টঙ্ক দেখে নেই। তোমাদের টাইম কটা পর্যন্ত? 11টা 20, আর 10 মিনিট আছে। তাহলে আমরা অঙ্ক দেখি। অঙ্ক এরকম অনেক ছবি টবি তোমাদের বিভিন্ন নেটে পাবে, এগুলো নিয়ে নিও। হ্যাঁ, অনিশ্চয়তা নীতির প্রয়োগ, তোমাদের বইগুলোতে দুইটা প্রয়োগের কথা উল্লেখ আছে। এছাড়া আমরা নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রন থাকতে পারে না, এটা এখানে উল্লেখ করা আছে 1 নম্বর। হ্যাঁ, আর আলফা কণা, প্রোটন কণা, নিউট্রন কণা, ডিউটেরন কণা, এরা যে নিউক্লিয়াসে থাকে তারও অনিশ্চয়তার নীতি দিয়ে সেটা আমরা ব্যাখ্যা দেব। তাহলে
একটা গেল, এখানে তোমাদের বাংলা বই দেওয়া আছে, দ্বিতীয় কথাটা লিখে নাও। আলফা কণা, আলফা, প্রোটন, নিউট্রন, এই তিন কণাগুলো, তিন ধরনের কণা নিউক্লিয়াসের ভিতরে থাকে, তা এখান থেকে প্রমাণ করা যায়। আর 0 পয়েন্ট এনার্জি, হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ধারণা, যে 0 কেলভিন তাপমাত্রায় শক্তি শূন্য হয় না। হ্যাঁ, এই 0 পয়েন্ট এনার্জি ধারণা পাওয়া যায়, বা এটার অস্তিত্ব সম্বন্ধে সে ধারণা দেয় অনিশ্চয়তা নীতি। আর একটা কি ধারণা দেয়? বাইন্ডিং এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যাটম, মানে পরমাণুতে যে ইলেকট্রন আবদ্ধ থাকে, যে -13.6 হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট, সেইটা এই এই কেন থাকবে, সেই বিষয়টাও এই অনিশ্চয়তা নীতি থেকে আমরা ধারণা পাই। তাহলে আমরা এই এই বিষয়গুলো জানতে পারতেছি অনিশ্চয়তা নীতির প্রয়োগ করে। আর এর উপরে অনেক প্রবলেম আছে, প্রবলেমগুলোর মধ্যে যেমন অঙ্ক আছে, যেমন 300 মিটার বেগে ইলেকট্রনের বেগের অনিশ্চয়তা হলো 0.1%। তাহলে অবস্থান অনিশ্চয়তা কত হবে? এখানে যেটা দেওয়া আছে যে বেগের অনিশ্চয়তা দেওয়া আছে, ভর বেগের না কিন্তু। তাহলে আমাদের ভর গুণ করতে হবে, বেগের সাথে ভর গুণ করে হিসাব করতে হবে। হ্যাঁ, হিসাব করে এই মানটা এখানে বসাই দিয়া আমরা ডেল্টা এক্স বের করব। ডেল্টা এক্স এর মধ্যে এই ভরের সাথে বেগের অনিশ্চয়তা গুণ করলেই, আর 4 পাই দিয়ে ভাগ করলে, এটা এইচ দিয়ে গুণ করলে আমাদের মান বেড়ে যাবে ডেল্টা এক্স সমান এত। তাহলে এইভাবে অঙ্ক করতে হয়, পরীক্ষায় অঙ্কগুলো আসে। হ্যাঁ, 500 গ্রাম ভরের একটি ছুটন্ত লোহার বলে অনিশ্চিত গুণফল কত, এই গুণফল হিসেবেও পরীক্ষায় আসে। তা গুণফল তো আমাদের এটা ডেল্টা পি গুণন ডেল্টা এক্স। হ্যাঁ, কিন্তু আমাদের যেহেতু গ্রাম ভর দেওয়া আছে, তাহলে আমাদের ভরটাকে নিচে নিতে হবে, ডেল্টা ভি ডেল্টা এক্স গুণ করে আমরা অঙ্কগুলো করব। তাহলে এই গুণফলটা বের করতে বলছে, নট এই ডেল্টা পি আর ডেল্টা এক্স আলাদা আলাদা করে। গুণফল অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেখে বুঝতে হবে যে কি বের করতে বলছে। এখানে যেমন আগের প্রশ্নটা ছিল হলো অবস্থানের অনিশ্চয়তা। হ্যাঁ, অবস্থান চিহ্নিত করা সম্ভব কিনা। হ্যাঁ, এই যে এত মিটার অবস্থান থাকবে। আর এখানে বলছে যে তাদের অনিশ্চয়তার গুণফল হিসাব করো, তার মানে এই গুণফলটা বের করতে হবে। আবার এখানে বলছে ছুটন্ত ইলেকট্রনের অনিশ্চয়তা গুণফল হিসাব করো, এখানেও আমরা গুণফল বের করছি। আবার এখানে একটা প্রবলেম দেখো, এত বেগে ভ্রমণরত কোনো ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা এত পার্সেন্ট হলে অবস্থান অনিশ্চয়তা কত। এখানে কিন্তু পার্সেন্টেজটা সরাসরি দেয়া আছে, তা বেগ দেওয়া আছে, অবস্থান অনিশ্চয়তা বের করতে বলছে। অঙ্কটা কেমনে করা হলো দেখো, ভরবেগ দেওয়া আছে, হ্যাঁ, বেগ দেওয়া আছে, বেগের সাথে ভর গুণ করে ভরবেগ বের করা হলো, এত কেজি মিটার পার সেকেন্ড। তার ভরবেগের অনিশ্চয়তা এখন আমাদের যে এই পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্সেন্টেজের সাথে গুণ করে ভরবেগের অনিশ্চয়তা বের করা হলো। এখন অবস্থান অনিশ্চয়তা বের করতে হবে। তো অবস্থান অনিশ্চয়তা বের করতে গেলে ওটা একটা অবস্থানে কিন্তু কোনো পজিশন দেওয়া নাই, তাহলে অবস্থানে অনিশ্চয়তা আমাদের এখান থেকে সমীকরণ থেকে যেটা বেরোবে ওইটাই। তাহলে এখানে ভরবেগের অনিশ্চয়তা অবস্থান অনিশ্চয়তা গুণ করলাম h/4 পাই, এবং এখানে ভরবেগের অনিশ্চয়তা গুণ করে এই যে এটাকে নিচে নিয়ে আসা হলো। তারপরে আমরা এই হিসাব নিকাশ করে 2.9 × 10⁻⁷ মিটার পেয়ে গেলাম অবস্থানের অনিশ্চয়তা। তো এইটাই তোমার অ্যান্সার। তো এইভাবে আমরা অঙ্ক করব আর হিসাব নিকাশ করব। এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে? পড়া শেষ? এই যে এই স্কার্টের কথা বলছিল একজন, এই যে এই জি স্যার। হ্যাঁ, কেটে দেওয়া হয়েছে। এইটা এই স্কার্ট মানে h/2 পাই। জি স্যার। এই যে সব সমীকরণে এই স্কার্ট লেখে। হ্যাঁ, আবার কেউ কেউ এই স্কার্ট বাই হাফ, মানে এই স্কার্ট বাই 2, এইভাবে h/4 পাই লিখে আর কি। কিন্তু আমাদের ইয়ে হলো যে আমরা হিসাব করে পাইছিলাম 2h থেকে h থেকে h স্কার্ট, h স্কার্ট থেকে h হাফ h স্কার্ট।
তাহলে আমাদের মানে নিজেরাই এখনো ঠিক করিনি যে অনিশ্চয়তা কতখানি হবে। হ্যাঁ, প্রথমে 2H, তারপরে হলো H, তারপরে হলো H কাট, তারপরে হলো হাফ H কাট। হ্যাঁ, এই এই কয়টা আমাদের সমীকরণের মধ্যে আছে আর কি। হ্যাঁ, জি স্যার। তা আমরা যে কোনোটা 2H আমরা নেব না, আমরা H বা H কাট বা H কাট বাই 2 এইটা যে কোনোটা ব্যবহার করে আমরা হিসাব নিকাশ করব। আর একটা জিনিস দেখো, ডেল্টা বলতে কি বোঝাচ্ছে, এটা তোমাদের স্ট্যাটিস্টিক্যাল এর মধ্যে আছে, বিশেষ করে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে তোমরা পাবে। ডেল্টা বলতে ওই রাশি বিয়োগ ওই রাশির গড়, এটা হলো সম্ভাব্যতম মান, কি বলে এটাকে, গড় মান। এই গড় মানের বিয়োগফলের বর্গ, তার উপরে বর্গমূল, এইটা হলো ডেল্টা। ডেল্টা এক্স বা ডেল্টা পি, এটা অরিজিনাল স্ট্যাটিস্টিক্যাল এই সংজ্ঞা। এটা তোমরা একটু যদি যাদের আগ্রহ আছে তারা একটু শিখে নিতে পারো যে স্ট্যাটিস্টিক্যাল সংজ্ঞাটা কি। পরিসংখ্যানগত অবস্থা, অনিশ্চয়তার পরিসংখ্যানগত সংজ্ঞা। লিখে নাও প্রশ্নটা, অনিশ্চয়তার পরিসংখ্যানগত সংজ্ঞা। তুমি যদি কারো আগ্রহ থাকে তাহলে তোমরা এটা একটু দেখে নিও, কারণ যেটা আমাদের সামনে অনেক জায়গায় লাগবে। হুম, পরিসংখ্যানগত সংজ্ঞা, এটা তোমাদের। আর অনিশ্চয়তা বিপরীত শব্দ কি? নিশ্চয়তা। নিশ্চয়তা। তারপরে এই ধরনের আর কি কি শব্দ বলতে পারো? এই ধরনের আর কোন শব্দ এই ধরনের যে বিষয়গুলো, এই ধরনের বিষয় প্রকাশ করে, এরকম আর কি কি শব্দ আছে? কি কি আছে? একুরেসি। হ্যাঁ, একুরেসি বাংলা কি হবে? নিখুঁত ভাবে, নিখুঁত, তাই না? জি স্যার। তারপরে এই ধরনের আর কি শব্দ আছে? সার্টেনিটি, নিশ্চিত। হুম, আর কি শব্দ আছে এই ধরনের? প্রেসাইজ, প্রিসিশন। হ্যাঁ, প্রিসিশন। হুম, প্রিসিশন মানে যথার্থ। হুম, এই শব্দগুলো ব্যবহার শিখতে হবে তোমাদেরকে। অ্যাকুরেসি বা নিখুঁত, হ্যাঁ, তারপরে সার্টেনিটি, নিশ্চিত, নিশ্চিত, প্রিসিশন, যথার্থতা। এই শব্দগুলো একটু শিখে নিও, কারণ এগুলি অর্থগুলো জানবে, এগুলি ব্যাখ্যা জানবে, এগুলি সংজ্ঞা জানবে। আর এগুলি তোমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, না স্ট্যাটিস্টিক্স অফ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আছে না প্রথম অধ্যায়, এরার, জি। একুরেসি, ভেরিয়েন্স, তারপরে আর কি আছে যেন, এই প্রিসিশন, এগুলি সবই আছে ওখানে। তারপরে এরার, এগুলি সবগুলো ভ্রান্তি বা ভুল। হুম, এগুলি সবগুলো আন্তঃসম্পর্ক যুক্ত রাশি, সার্টেনিটি। এগুলি একটু ভালো করে শিখবে, কারণ যে এগুলি তোমার কাজে লাগবে এই বিশেষ করে অনিশ্চয়তা নীতি বুঝতে এবং তোমার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ওই বিষয়টা বুঝতে। তাহলে এই শব্দগুলো একটু ভালো করে দেখে নিও। যুগপদ, হ্যাঁ, যেখানে ভর অবস্থান আছে সেখানেই তোমার ভরবেগের বিষয়টা আমাদের সম্পর্ক যুক্ত করতে হবে। এই আনসার্টেনিটি নীতিটা, এটা কোন কোন জায়গায় প্রয়োগ করা যায় না বলতে পারবে কেউ? কোন কোন জায়গায় প্রয়োগ করা যায় না? এটা স্থির কণার ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। লিখে নাও, অনিশ্চয়তা নীতি